কৃষি ক্ষেত্রে কাজ করার সময় গুলি করে মারা হয়েছে, এরকম ঘটনা এনতা, তাহলে বাংলাদেশের মানুষের জীবনকে মূল্য দেওয়া হয় নাই। কারণটা হলো বাংলাদেশের জনগণের শুধু যে জীবনকে তারা মূল্যহীন মনে করেছে তাই নয়, বাংলাদেশকে তারা রাষ্ট্র হিসাবেই বিবেচনা করে নাই, বাংলাদেশকে তারা একটা উপনিবেশ হিসেবে বিবেচনা করেছে। অনেকে বলেন যে বাংলাদেশকে ভারত তার একটা প্রদেশ হিসেবে বিবেচনা করে, ব্যাপারটা সেরকম নয়। প্রদেশেরও কিছু ক্ষমতা থাকে, প্রদেশের বিরুদ্ধে চাইলেই কিছু করা যায় না। যেটার এক্সাম্পল আপনারা দেখবেন যে প্রায়শই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে দিল্লির প্রধানমন্ত্রীর বাদানুবাদ হয়, ঝগড়াঝাটি হয়, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা ক্ষমতা আছে, যে ক্ষমতাটা ভারতীয় সংবিধান তাকে দিয়েছে। কিন্তু যখন আপনি কাউকে উপনিবেশ বিবেচনা করবেন, তার তো কোনো ক্ষমতা নাই, তার কোনো অধিকার নাই। সুতরাং বাংলাদেশকে উপনিবেশ হিসেবেই বিবেচনা করে এসছে ভারত এ যাবৎকাল, এবং বাংলাদেশে শেখ হাসিনার শাসনের মাধ্যমে সেই উপনিবেশকে তারা পাকাপোক্ত করতে চেয়েছিল, এবং 15 বছরেরও কিছু দীর্ঘ সময় বাংলাদেশের রাষ্ট্রের কোনো মূল্য ছিল না, বাংলাদেশের জনগণের কোনো মূল্য ছিল না। কাজেই আমাদেরকে ফেলানির মতো হত্যা করে গেছে। তবে ফেলানি মারা গেছে, কিন্তু ফেলানি একটা প্রতিবাদ স্বরূপ আমাদের সামনে আবির্ভূত হয়েছে, মরে গিয়েও। কারণ ফেলানির যে ছবি, এটা একটা আইকনিক ছবি আমরা বলি, কিন্তু সবচেয়ে বড় কথা এটা বাংলাদেশের মানচিত্রের ছবি। আমি ফেলানির এই ছবির মধ্যে বাংলাদেশের মানচিত্র দেখতে পাই, যে বাংলাদেশের মানচিত্রকে আক্রমণ করে গুলি চালানো হচ্ছে। বিষয়টা আমি এভাবে দেখি, ফেলানি শুধু একটি নাম নয়, ফেলানি শুধু একজন কিশোরী নয়, ফেলানি বাংলাদেশের প্রতিচ্ছবি। তো সেই অর্থে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই দিনে প্রতিবার আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে আমরা ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাব। এবারের যে বিপ্লব, যে জুলাই বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবের সাথে বাংলাদেশে আপনারা অনেকের অভ্যুত্থান বলছেন, আমি শুনছিলাম আপনাদের বক্তব্যে। আমি এটাকে বিপ্লব হিসেবেই দেখতে চাই, এবং এখনো দেখতে চাই আমি বিপ্লব হিসেবে। বিপ্লব হয়তো এখনো সম্পূর্ণভাবে সফল হয় নাই, কারণ বিপ্লবের সফল হতে কতগুলো এলিমেন্ট দরকার, সবগুলো এলিমেন্ট এখনো আমাদের পরিপূর্ণ হয় নাই। কিন্তু আমি এটাকে বিপ্লবই দেখতে চাই, এবং আমি দেখতে চাই বিপ্লব পরিপূর্ণতা লাভ করেছে। এই বিপ্লবের সাথে আগে যে অভ্যুত্থানগুলো হয়েছে, যেমন ধরুন 1990 সালের যে গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল, তার সঙ্গে একটি চরিত্রগত পার্থক্য আছে। একটু আগে আমার আগের যে বক্তা তিনি বলছিলেন, তিনি ব্যাখ্যা করছিলেন তার মতো করে, যে বাংলাদেশের জনগণ কেন জুলাই বিপ্লবে জীবন দিতে হাজারে হাজারে রাস্তায় নেমে আসলো। এটা নিয়ে আমার একটা পুরনো ব্যাখ্যা আছে। আপনারা যারা আমার লেখালেখির সাথে আপনারা যারা পরিচিত, আমার বক্তব্যের সাথে যারা আপনারা পরিচিত, যারা আগে শুনেছেন, এই ব্যাখ্যাটা আমি দেওয়ার চেষ্টা করেছি বহুবার। মানুষ কখন জীবন দেয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ মানুষের কাছে তার জীবনটি খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি তার নিজের জীবন। সেই জীবন কখন উৎসর্গ করে, এই ব্যাপারে আমার 3টি ব্যাখ্যা আছে। একটি হচ্ছে ব্যক্তিগত কারণে মানুষ জীবন উৎসর্গ করে, যেমন ধরুন কোনো হতাশা থেকে, কিংবা কোনো প্রাপ্তি অপ্রাপ্তির বেদনা থেকে, পারিবারিক অশান্তি থেকে মানুষ জীবন দেয়। তার মানে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে মানুষ জীবন দেয়। এর বাইরে মানুষ জীবন দেয় দুটো কারণে। একটা হলো তার নিজের দেশের জন্য জীবন দেয়, অকাতরে জীবন দেয় মানুষ নিজের দেশের জন্য। দেশ বলা হয় না, দেশমাতৃকার জন্য সবাই এগিয়ে আসে,
গুলিকে উপেক্ষা করে। আর তৃতীয় একটি কারণে জীবন দেয় মানুষ, মানুষ ধর্মের জন্য জীবন দেয়। এটা পৃথিবীর ইতিহাস ঘাটলে আপনারা দেখবেন যুগে যুগে মানুষ তার ধর্মের জন্য জীবন দিয়েছে। আমাদের জুলাই বিপ্লবে এক অবিস্মরণীয় ঘটনা ঘটে গেছে। এই ঘটনায় মানুষ জীবন দিয়েছে দেশের জন্য এবং ধর্মের কারণে। এইবারের বিপ্লবে প্রথমবারের মতো দেশপ্রেমের সাথে ধর্মপ্রেম জড়িত হয়েছে, প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে। এই জন্যে এই বিপ্লবের একটা আলাদা ভিন্ন চরিত্র আছে। এই কারণেই এই বিপ্লবে সেকুলার যে বিশ্বাস করে, যে তরুণ সেকুলার আদর্শে বিশ্বাস করে, সে জীবন দিয়েছে। এই বিপ্লবে যে তরুণ ইসলামী আদর্শে বিশ্বাস করে, সে জীবন দিয়েছে। তার কারণ হচ্ছে যে ইসলামী আদর্শে জীবন দিয়েছে সেও দেশকে ভালোবাসে, কিন্তু তার মনে হয়েছে যে এইবারের লড়াই শুধুমাত্র বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত এবং ভারতীয় হেজিমনি মুক্ত করবার লড়াই নয়। এবারের লড়াই আমাদের, যেহেতু এই দেশের অধিকাংশ জনগোষ্ঠী ইসলাম ধর্ম বিশ্বাসী, এবারের লড়াই আমাদের ইমানের লড়াই। এইবারের লড়াই আমাদের দেশের ইসলামী চিন্তা চেতনাকে রক্ষা করবার লড়াই। এই ইসলামী চিন্তা চেতনাকে রক্ষা করবার জন্য কিন্তু লড়াইয়ের আগে হয়েছে হেফাজতের মুভমেন্ট। আপনারা ভুলে যাবেন না এটা, যে লড়াইতে শাপলা চত্বরে অকাতরে জীবন দিয়েছিল। কিন্তু সেই লড়াইতে সেকুলার যে সেগমেন্ট সমাজের, তারা অংশগ্রহণ করে নাই। সেই লড়াইতে যে শহুরে মধ্যবিত্ত শ্রেণী, তারা অংশগ্রহণ করে নাই। তারা অংশগ্রহণ না করার কারণে ওই লড়াই ব্যর্থ হয়েছিল। এবারকার লড়াইয়ের তাৎপর্যটাই হচ্ছে যে এবারের লড়াইতে যেমন ইসলামী চেতনার মানুষ জীবন দিয়েছে, তরুণেরা, প্রধানত তরুণেরা জীবন দিয়েছে। এটা আমাদের স্বীকার করতে হবে। কারণ যারা শহীদ দেখছি, শহীদদের লিস্টের মধ্যে সব তো তরুণদেরই দেখতে পাচ্ছি। কই আমার বয়সী তো আমি কাউকে দেখি নাই, এমনকি আমিও ছিলাম না, আমি দেশে ছিলাম না। থাকলেও তরুণদের মতো এত সাহস করে গুলির সামনে দাঁড়াতে পারতাম কিনা আমি জানি না, কিন্তু আমি দেখি নাই লিস্টে। এখনো তো সব তরুণদেরই নাম। ওই যে আমাদের পত্রিকায়, আমার দেশ পত্রিকায় প্রতিদিন আমরা একজন শহীদের কাহিনী ছাপছি। আপনারা হয়তো 17-18 দিন, আজকে 17 দিন পত্রিকার পুনঃপ্রকাশের, প্রতিদিন পত্রিকার শেষের পাতায় একজন শহীদের কাহিনী ছাপা হচ্ছে। সেখানে সবাই তরুণ, কিশোর, তারা জীবন দিয়েছে। এমনকি আমি যদি 5 তারিখের কথাও বলি, 5 তারিখে মাদ্রাসার ছেলেরা লড়াই করছে যাত্রাবাড়িতে, সেখানে প্রধানত মাদ্রাসার ছেলেরা লড়াই করছে। আর এদিকে আবার চাংখারপুরে লড়াই করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, উত্তরায় লড়াই করছে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা। তো তার মানে এক অবিস্মরণীয় লড়াই, যেখানে দেশপ্রেম এবং ইসলামের জন্য প্রেম একাকার হয়ে গিয়েছিল। এই জন্যই একজন মরে গেছে আর 100 জন এসছে। পুলিশ বলেছে একজন মরে আর গুলি তো যায় না। কারণ এই যে মুহূর্তে আপনার মনে রাষ্ট্র বাঁচানোর ইচ্ছা এবং স্বাধীনতার যে স্পৃহা, মানুষের ফ্রিডম, এটার স্পৃহা এবং আপনার ধর্ম বাঁচানোর স্পৃহা এক হয়ে গিয়েছে, আপনি এক কি বলবো, যে মানে একেবারে আপনাকে আর পরাজিত করা যায় না, অপরাজয় শক্তিতে পরিণত হয়েছে। এই জন্যেই ফ্যাসিবাদী শক্তির হাজারো বুলেট আপনাকে পরাজিত করতে পারে নাই, কারণ আপনি তখন অপরাজয় শক্তিতে পরিণত হয়েছেন। আমাদের এই অপরাজয়ের শক্তিটা ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে। কারণ হচ্ছে যে শক্তি, যে ভারতীয় হেজেমনি আমাদের উপরে প্রভাব বিস্তার করেছিল, বা আমাদেরকে দখল করে রেখেছিল, বা আমাদেরকে উপনিবেশ বানিয়ে রেখেছিল, তাদের ইচ্ছার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। একটু আগে আপনারা শুনলেন রাহুল গান্ধীর কথা। এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। আবারও আপনারা বয়সে তরুণ, হয়তো মনে নাই, ভুলে গেছেন, শেখ হাসিনাকে যে প্রথমবার বিনা ভোটের নির্বাচনে যে ক্ষমতায় বসিয়েছিল বেআইনি ভাবে, কারা বসিয়েছিল? কংগ্রেস সরকার। কারা এসেছিল তখন? সুজাতা সিং। সুজাতা সিং কে ছিল? তৎকালীন মনমোহন সিং এর ফরেন সেক্রেটারি ছিল সুজাতা সিং। এবং সুজাতা সিং বাংলাদেশে এসে বাধ্য করেছিল এরশাদকে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য, রীতিমতো হুমকি দিয়েছিল। হুমকি দিয়ে একদলীয় নির্বাচনের ব্যবস্থা করেছিল কংগ্রেস সরকার। কাজে বাংলাদেশ প্রশ্নে কিংবা দক্ষিণ এশিয়াতে হেজেমনি প্রতিষ্ঠার প্রশ্নে কংগ্রেস এবং বিজেপির মধ্যে কোনো পার্থক্য নাই। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে।
কাজেই আপনারা এরকম কোনো ভুল ধারণায় ভুগবেন না যে ভারতে কোনো তথাকথিত সেকুলার, আমি সফট হিন্দু বলি, তথাকথিত সেকুলার কোন শক্তি ইন্ডিয়াতে নাই। সফট হিন্দুত্ব আর হার্ড হিন্দুত্ব, এই হচ্ছে পার্থক্য। কংগ্রেস হচ্ছে একটা সফট হিন্দুত্ব দল, আর বিজেপি যে হার্ড হিন্দুত্ব দল। তাদের মধ্যে ফরেন পলিসি নিয়ে কোনো পার্থক্য নাই। সুতরাং ফরেন পলিসির ব্যাপারে তারা এক থাকবে। কাজে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে, এবং সেই লড়াই অব্যাহত রাখতে হলে আপনারা যে ইস্পাত কঠিন দৃঢ়তা দেখিয়েছিলেন, যে ঐক্য দেখিয়েছিলেন 5 তারিখে ওই জুলাই বিপ্লবে, সেই ঐক্য আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। এই ঐক্যে কিন্তু বিভাজন আসবে, এই বিভাজনকে আমাদের পরাজিত করতে হবে, এবং পরাজিত করতে পারবেন আবারও সেই দেশপ্রেম এবং আমার ধর্মের জন্য যে ভালোবাসা, এই দুটোকে ধারণ করে আমরা এটাকে পরাজিত করতে পারবো ইনশাআল্লাহ। এবং আপনারা যদি ঠিক থাকেন, যে দেশের তরুণ সমাজ ঠিক থাকে, সেই দেশকে কেউ পরাজিত করতে পারে না। আপনারা এটা মনে রাখবেন, মনে জোর রাখবেন এটা। আপনারা অনেকেই আমার দেশের ইতিহাস জানেন। শাহবাগের বিরুদ্ধে যখন আমার দেশ একা দাঁড়িয়েছিল, তখন কিন্তু তরুণ সমাজ বিভ্রান্ত ছিল। তারা বুঝতে পারে নাই যে আসলে শাহবাগের নামে বাংলাদেশের স্বাধীনতা হরণ করা হচ্ছে, শাহবাগের নামে বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, একটা ইসলামোফোবিক, ইসলাম বিদ্বেষী একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়টি অনেকেই বুঝতে পারে নাই, বিশেষত শহুরে মধ্যবিত্ত বুঝতে পারে নাই, এবং যে কারণে আমরা একা ছিলাম। শাহবাগী বয়ানের বিরুদ্ধে সারা দেশের বিরুদ্ধে একা দাঁড়িয়েছিল আমার দেশ। আলহামদুলিল্লাহ 11 বছর পরে প্রমাণিত হয়েছে আমার দেশের বয়ান সঠিক ছিল, শাহবাগী বয়ান ভুল ছিল, শাহবাগী বয়ান ষড়যন্ত্র ছিল, এবং আমার দেশের বয়ান রাষ্ট্রের পক্ষে ছিল, বাংলাদেশের জনগণের পক্ষে ছিল। আল্লাহর রহমতে এটা প্রমাণিত হয়েছে, এবং যে তরুণদের রক্তের বিনিময়ে এটা প্রমাণিত হয়েছে, সেই তরুণদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, এবং তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা লাভ করেছে। কিন্তু প্রকৃত স্বাধীনতা লাভ করা এবং স্বাধীনতা ধরে থাকা এক বিষয় নয়। আপনাদেরকে একটা ছোট এক্সাম্পল আমি দেই, মিশরের এক্সাম্পল। মিশরেও কিন্তু তরুণরাই বিপ্লব ঘটিয়েছিল, যেটা আমরা আরব বসন্ত বলি। আরব বসন্তের পিছনেও তরুণরা ছিল, এটা ভুলে গেলে চলবে না। সেই আরব বসন্ত 1 বছরের বেশি কিন্তু ধরে রাখা সম্ভব হয় নাই। মুরসি সরকারের পতন হয়েছে, ইলেকশন হয়েছে, ইলেকশনে মুরসি ক্ষমতায় এসছে, মুরসি সরকার 1 বছরের মধ্যে পতন হয়েছে, এবং ইসরায়েল এবং আমেরিকার দালাল সিসি ক্ষমতা নিয়েছে, এবং আজ পর্যন্ত সিসি ক্ষমতা নিয়ে বসে আছে। কারণ যে কথাটা আমার স্নেহভাজন একটু আগে বলল, যে কারণ হচ্ছে যে জায়নিস্ট যে এন্টিটি, তারা সিসির মাধ্যমে ইসরায়েলকে, মিশরকে নিয়ন্ত্রণ করতে পারছে, শাসন করতে পারছে। এটা হচ্ছে সব থেকে কম খরচে, কম রক্তপাতে শাসন করা। তার তো কোনো সমস্যা নাই। বাংলাদেশও তাই। 15 বছর ধরে বাংলাদেশ কিন্তু ভারতীয় সেনাবাহিনী এসেছিল, আসে নাই তো, ভারতীয় র এসেছিল। এখন এই ঘরের মধ্যেও র আছে কিনা আমি জানি না, কারণ র এত বেশি বিস্তৃত সারা দেশে, কোথায় কোথায় আছে আমি বলতে পারবো না। তো কাজেই র এসেছিল, এখনো র আছে বাংলাদেশে, কিন্তু সেনাবাহিনী তো আসে নাই। কিন্তু ভারত তো আপনাদেরকে উপনিবেশ বানিয়ে রেখেছিল। কাকে দিয়ে বানিয়েছিল? বানিয়েছিল বাংলাদেশেরই পুলিশ দিয়ে, বাংলাদেশের র্যাব দিয়ে, বাংলাদেশের সেনাবাহিনী দিয়ে, বাংলাদেশের আমলাতন্ত্র দিয়ে, বাংলাদেশের সাংবাদিকদের দিয়ে। এদেরকে দিয়ে তারা বাংলাদেশকে কলোনি বানিয়ে রাখতে পেরেছিল, এবং এটা তাদের জন্য সব থেকে লাভজনক পরিস্থিতি ছিল। এরকম পরিস্থিতি যে আবার ফিরে আসবে না, তার কোনো গ্যারান্টি নেই। কারণ ভারতীয় সম্প্রসারণবাদ, ভারতীয় হেজিমনি কারো না কারো উপরে তো সওয়ার হবে, কারো না কারো উপরে তো সওয়ার হয়ে বাংলাদেশ তারা আবার চালাতে চাইবে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। এবং আপনাদেরকে বলবো, আপনাদের ঐক্যটা খুব জরুরি। ছাত্রদেরকে বলবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে অনুষ্ঠান, কিন্তু আপনাদের অনেকগুলো গ্রুপ তো আছে, আপনাদের নাগরিক কমিটি, আপনাদের সরকারে আপনাদের প্রতিনিধি আছে। কাজে আপনাদের যেন বিভাজন না হয়। হয় কি, অনেক জায়গায় যখন আপনারা চলে যান, একটা বৈষম্য বিরোধী, একটা নাগরিক কমিটি, একটা সরকার, কাজে কার কি ইকুয়েশন আমার জানা নেই, আপনারা ভালো করে জানেন। কিন্তু সবার মধ্যে ঐক্যটা থাকা দরকার, এবং চিন্তার ঐক্য, আদর্শের ঐক্যটা খুব জরুরি। তা আমি বিশ্বাস করি যে বাংলাদেশের তরুণ
এক নতুন ইতিহাস রচনা করেছে। সব থেকে বড় মহৎ জায়গাটা অন্য জায়গায়, সেটা হলো এই প্রথম বাংলাদেশে এমন একটা বিপ্লব সংগঠিত হয়েছে যে বিপ্লবে কোনো বিদেশিদের সাহায্য আমরা দেই নাই। 1971 সালে আমরা স্বাধীন হয়েছিলাম ভারতের সহায়তায়। সেই কারণে ভারত আজকে 54 বছর ধরে বাংলাদেশের উপরে তারা মাতব্বরি করার চেষ্টা করে যাচ্ছে। একই কথা, বাংলাদেশের জনগণ অকৃতজ্ঞ। তারা আমরা যে তাদেরকে সহায়তা দিয়েছিলাম তারা এটা মনে রাখে নাই। কবে সহায়তা দিয়েছিল? 54 বছর আগে। তো সেটা এখনো তারা বারে বারে আমাদেরকে মনে করিয়ে দেয়। কারণটা হচ্ছে যে তারা তখন আমাদেরকে সহযোগিতা করেছিল। এবারের যে সব থেকে আমাদের আশার জায়গা, এবারের তরুণরা যে বিপ্লব করেছে তারা কোনো বিদেশি শক্তির দিকে তাকিয়ে বিপ্লব করে নাই। তারা ভারতের দিকে তাকায় নাই, আমেরিকার দিকে তাকায় নাই, চীনের দিকে তাকায় নাই। তারা নিজেদের শক্তি এবং আল্লাহর রহমত এই দুটোর উপর ভরসা করে তারা লড়াই করেছে, জীবন দিয়েছে এবং শেখ হাসিনাকে পরাজিত করেছে, তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আর একটা কথা বলে রাখি, প্রথমবারের মতো কিন্তু শেখ হাসিনা পলায় নাই। এটা শেখ হাসিনার তৃতীয়বারের পলায়ন, এটা আপনারা ভুলবেন না। ইতিহাস সঠিকভাবে আমাদের সবার জানতে হবে। 3 বার পালিয়েছে শেখ হাসিনা, এটা তৃতীয়বারের পলায়ন। 3 বার, প্রথমবার কবে পালিয়েছে? যখন তার পিতা নিহত হয়েছিল 1975 সালের সেনা বিদ্রোহে, তার পিতা নিহত হয়েছিল এবং বাকশালের পতন হয়েছিল। তখন সে বাংলাদেশ থেকে পালিয়ে, সে তখন বিদেশে অবস্থান করছিল। তারপরে সে 6 বছর দিল্লির আশ্রয়ী ছিল। আপনারা অনেকেই হয়তো জানেন, কেউ কেউ জানেন না। 75 থেকে 81 6 বছর দিল্লির আশ্রয় ছিল এবং দিল্লি থেকে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে। দিল্লি থেকে তাকে শেখানো হয়েছে কিভাবে বাংলাদেশে ফিরে এসে সে ভারতের স্বার্থ উদ্ধার করবে। এটা হলো প্রথমবারের পলায়ন। দ্বিতীয়বারের পলায়ন 1/11-র পরে। 1/11-র পরে যখন সেনাবাহিনী থেকে বলা হলো 2 নেত্রীকে পালিয়ে যেতে, 2 নেত্রীকে বলা হলো আপনাদের দেশ থেকে বের করে দিলে আপনারা বেরিয়ে যাবেন, তাহলে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না। শেখ হাসিনা একদিনও দেরি না করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল। শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া পালান নাই, শি রিফিউজড। তিনি বলেছিলেন আমি বাংলাদেশ ছেড়ে যাব না। আমি ইতিহাসে নিয়ে লেখাপড়া করি, এই জন্য আপনাদেরকে জানাচ্ছি। যখন বেগম খালেদা জিয়া বললেন যে আমি যাব না, তখন একটা মজার ঘটনা ঘটলো। তখন তো পলিটিক্যালি বেগম খালেদা জিয়া জিতে গেলেন হাসিনার উপরে, কারণ তিনি আর্মিকে চ্যালেঞ্জ করলেন, মঈনকে চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জ করে বললেন আমি যাব না, আর হাসিনা পালিয়ে গেল। তো রাজনৈতিকভাবে হাসিনা পরাজিত হয়ে গেল। তখন মারা গেছেন ভদ্রলোক, সাংবাদিক ABM মুসা, আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই। ABM মুসা তো আওয়ামী লীগ, আওয়ামী লীগেরই ছিলেন, উনি শেখ মুজিবুর রহমানের MP ছিলেন 73 সালে। তো ABM মুসা শেখ হাসিনাকে ফোন করলেন, ফোন করে বললেন তুমি এটা কি কাজ করলা, তুমি পালিয়ে গেলা, খালেদা জিয়া থেকে গেল, তো তুমি তো রাজনীতিতে আর ফিরতে পারবে না। কারণ খালেদা জিয়া বলবেন যে উনি সাহসী, উনি আপোষ করেন নাই, উনি আপোষহীন, যে কারণে খালেদা জিয়াকে আপোষহীন বলা হয়, যে উনি ফিরবেন না। তখন শেখ হাসিনা উন্মাদ হয়ে গেল ফিরে আসার জন্য। শেখ হাসিনাকে তখন ফিরতে দেওয়া হয় না ইনিশিয়ালি, এটাও আপনারা হয়তো জানেন না। এই কারণে তখন হোম মিনিস্টার ছিল ইত্তেফাকের মইনুল হোসেন সাহেব, হোম মিনিস্টার ছিলেন। তিনি রাজি হচ্ছিলেন না শেখ হাসিনাকে ফেরত আনতে। এই কারণে কিন্তু মইনুল হোসেনের প্রতি রাগ শেখ হাসিনার শেষ দিন পর্যন্ত ছিল। এবং আপনারা জানেন মইনুল হোসেনের উপরে কিরকম অত্যাচার করা হয়েছে। এটা হাসিনার এক ধরনের প্রতিশোধ। হাসিনা যখন ফিরতে পারছিলেন না, তখন হাসিনা ফোন করলেন কাকে? প্রণব ব্যানার্জিকে, প্রণব বাবুকে ফোন করলেন। প্রণব বাবু তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। প্রণব বাবুকে ফোন করে বললেন যে আমাকে তো আসতে দিচ্ছে না, এখন আমি না আসলে তো রাজনৈতিক ভাবে আমি জিরো হয়ে যাবো, তো বেগম খালেদা জিয়া হিরো হয়ে যাবে। তখন প্রণব মুখার্জি ফোন করলেন মঈনকে এবং মঈনকে বাধ্য করলেন যাতে শেখ হাসিনাকে ফিরে আসতে পারে। এটা হলো দ্বিতীয় পলায়নের কাহিনী। এবার হলো তৃতীয় পলায়ন। কাজে শেখ হাসিনা যে বলে না হাসিনা পালায় না, হাসিনা পালানোর জন্যই জন্মেছে। হাসিনা পালায় না মানে কি? ও বারে বারে পালায়। ও তো পালাবেই, ওর জন্ম হয়েছে পালানোর জন্য। এবং ওর পিতাও তো পালিয়েছিল, শুধু ও কেন পালাবে? ওর পিতা কি 71-এ পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করে নাই? সারা বাংলাদেশের জনগণকে রেখে শেখ মুজিব পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল নিজের জীবন দিয়ে। এবং শেখ মুজিবের পুরো পরিবার নিরাপত্তা পেয়েছিল পাকিস্তান আর্মির কাছে। সুতরাং বাংলাদেশের লোক নিহত হয়েছে, বাংলাদেশের লোক মুক্তিযুদ্ধ করেছে,
কিন্তু শেখ মুজিব নিরাপদে ছিল, শেখ মুজিবের পরিবার নিরাপদে ছিল। এটাই হচ্ছে ৭১ সালের প্রকৃত ইতিহাস। এবার সে পালিয়েছে, আমরা কিন্তু চাই এবার পালিয়ে তাকে বাঁচতে দেয়া যাবে না, এবার তাকে ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে তার বিচার করতে হবে। আমি জানি না আপনারা কতজন আমার দেশ পড়েন প্রতিদিন। আমার দেশে গত কয়েকদিনে যে স্টোরিগুলি, আমাদের লিড স্টোরিগুলি গেছে, তার মধ্যে ৩টা স্টোরির কথা আমি একটু আপনাদেরকে বলতে চাই। একটি স্টোরি হলো, প্রথম যেদিন আমাদের পত্রিকা বেরোলো সেদিন আমাদের লিড নিউজ ছিল যে শেখ হাসিনা ভারতকে বলেছিল বাংলাদেশ অ্যাটাক করবার জন্য, ঢাকা অ্যাটাক করতে বলেছিল শেখ হাসিনা। এক, তাহলে সে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আর একটা বিদেশি শক্তিকে বলছে বাংলাদেশে আক্রমণ চালানোর জন্য। এক। দুই, ইলিয়াস আলীকে যে গুম করে হত্যা করা হয়েছে এর ডাইরেক্ট নির্দেশদাতা শেখ হাসিনা। কারণ যখন ইলিয়াস আলীকে কিডন্যাপ করা হলো, কিডন্যাপ করা হয়েছে হাসিনার নির্দেশে, এবং র্যাব যখন তাকে হত্যার জন্য পারমিশন চাইলো, এই পারমিশন দিয়েছে শেখ হাসিনা। দ্বিতীয় স্টোরি। এন্ড থার্ড স্টোরি, এই যে হেলিকপ্টার থেকে যে স্নাইপারে গুলি করা হয়েছে এর পুরো প্ল্যানিং করেছে তৎকালীন র্যাবের ডিজি এবং পারমিশন দিয়েছে শেখ হাসিনা। অন্যগুলো আমি বাদই দিলাম। ঢাকা অ্যাটাক করবার নির্দেশ রাষ্ট্রদ্রোহ, কোনো সন্দেহ নেই রাষ্ট্রদ্রোহ। আপনি একটা বিদেশি শক্তিকে বলছেন ঢাকা অ্যাটাক করবার জন্য, আপনি ইলিয়াস আলীকে গুম করে খুন করেছেন, কাজে আপনি একজন খুনি। এবং ৩ নম্বর হচ্ছে আপনি স্নাইপার দিয়ে মানুষ হত্যা করেছেন, ছাত্র হত্যা করেছেন, জনগণকে হত্যা করেছেন, একটা শিশুকেও হত্যা করেছে স্নাইপার দিয়ে, তার জন্য তিনি খুনি। তাহলে তার জন্য বিচার হতে হবে না? বিচার হতে হবে। তো আমি বিচার ব্যবস্থায় বিশ্বাস করি। আমি শাহবাগের মধ্যে বলবো না ফাঁসি চাই, আমি বলবো না, কারণ ফাঁসি চাই কথাটাই ফ্যাসিবাদী বয়ান। আমি বলবো বিচার চাই। বিচার যেটা আছে বাংলাদেশের আইনে, যে বিচার আছে সেই বিচার শেখ হাসিনার হতে হবে। কাজে ভারত যদি আমাদের সাথে, আমি বন্ধুত্ব শব্দটা বলবো না, আসলে প্রতিবেশীর মধ্যে বন্ধুত্ব খুব কঠিন, কারণ প্রতিবেশীর মধ্যে নানা রকম হিসাব কিতাব থাকে, কম্পিটিশন থাকে, স্বার্থের ব্যাপার থাকে, এখানে বন্ধুত্ব টন্ধুত্ব চলে না। ভারত যদি বাংলাদেশের সাথে একটা ভারসাম্যমূলক সম্পর্ক চায়, আমি এই শব্দটাই বলবো, ভারসাম্যমূলক সম্পর্ক। আমরাও চাই ভারতের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক। এটা যদি চায় তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, যাতে আমরা শেখ হাসিনার বিচার এই দেশে করতে পারি। এবং এটাই হবে আমাদের মিনিমাম ডিমান্ড ভারতের কাছে। এবং এই ডিমান্ডের উপর বেসিস করেই আমাদের ভারসাম্যমূলক যে সম্পর্ক সেটার সূচনা হতে হবে। যতদিন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে ততদিন ভারত আমাদের কাছে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে। কারণ সরাসরি আপনার একজন এত বড় অপরাধীকে যারা আশ্রয় দিয়েছে, শুধু আশ্রয় দেয়নি, ভারতে বসে হাজার রকম ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে হাসিনা ভারতে বসে। কাজে এর থেকে বড় শত্রুতামূলক কর্মকাণ্ড আর হতে পারে না। কাজে এখন পর্যন্ত ভারত প্রমাণ করেছে যে ইন্ডিয়া ইজ অ্যান এনিমি অফ বাংলাদেশ।